আজকে আমরা কোলমার থেকে স্টারবুকস আসলাম। এখানেও সেম, আমরা এয়ারবিএনবি থেকে অ্যাপার্টমেন্ট নিয়েছি, ভাড়া নিয়েছি। কিচেনটা অনেক সুন্দর, কিচেনটা দেখেই ভালো লাগছে। আসার পরে দেখুন কিচেনটা এত সুন্দর পরিপাটি কিচেন দেখলাম। তো বিকেলবেলা বের হলাম, বিকেলবেলা বের হয়ে কিছু টুকটাক বাজার সাজার করে নিয়ে আসলাম যে খাওয়া দাওয়া করবো রান্না বান্না করে। এটা এয়ারবিএনবি নেওয়ার একটা সুবিধা, যেহেতু এয়ারবিএনবিতে কিচেনের সব কিছু থাকে। তো আজকে চিন্তা করলাম যে টমেটো নিয়ে আসলাম, আর আজকে রান্না করবো চিন্তা করতেছি বাসমতি রাইস ছোটো একটা, তারপরে মশলা, কারি পাউডার, তেল কিনে লাগে না, তেল লবণ টবণ এখানেই থাকে এদের। তারপরে কোরজেট, সব কিছু দিয়ে রান্না করবো হচ্ছে ফিশ নিয়ে আসছে একটা। আজকে আমি আপনাদেরকে জানাবো ফ্রান্সের খুবই ঐতিহাসিক এবং সেই সাথে খুবই আধুনিক একটি শহর স্ট্রাসবুর্গ সম্পর্কে। যদি কেউ হলিডেতে স্ট্রাসবুর্গ ঘুরতে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। স্ট্রাসবুর্গ ট্যুরের আমার যে এক্সপিরিয়েন্স সেটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে জানাবো স্ট্রাসবুর্গ সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ইনফরমেশন। হয়তো এই ইনফরমেশনগুলো আপনার ট্যুরের জন্য অনেক হেল্পফুল হতে পারে, এবং আপনি এখানে না আসলেও ফ্রান্সের এই সুন্দর শহরটাকে আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে এবং এই শহর সম্পর্কে জানতে পারবেন। স্ট্রাসবুর্গ শহরের এই সাইডটা, অর্থাৎ পিটিত ফ্রান্সের এই পাশটা, পিটিত ফ্রান্স পুরা যে লেকটার আশপাশের অঞ্চলটা অত্যন্ত সুন্দর। এই যে পিছনে এখান থেকে রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনার যে স্ট্রাসবুর্গ ক্যাথেড্রালটা ওইটা যাওয়া যায়, এবং পুরো একদম সিটি সেন্টার পাশ দিয়ে গেলে যাওয়া যাবে। আর এইদিকে খুবই ন্যাচারাল ভিউ অ্যান্ড বাসা বাড়িগুলো অত্যন্ত সুন্দর। আর এখানে কেউ চাইলে বোটে উঠতে পারে, এখান থেকে বোট রাইড করা যায়। এগুলো পার্সোনাল বোটের মতো নিজেরা চালাইতে হয়। যেহেতু আমাদের সাথে ছোট বেবি আছে, এই জন্য আমরা আর রিস্ক নিলাম না। আর এটা ছাড়াও ওই বড় বোট আছে এখানকার, যেই ফ্রান্সের যে লেকটা, সেই লেকের উপর দিয়ে বড় একটা বোট যায়। সেই বোটেও চড়লেও কিন্তু আসলে অত্যন্ত সুন্দরভাবে স্ট্রাসবুর্গের পিতিত ফ্রান্সের যেই সৌন্দর্য সেটা অত্যন্ত ভালোভাবে দেখা যায়। স্ট্রাসবুর্গ, কোলমার এবং কোলমারের আশেপাশে যতগুলো ভিলেজে আমরা গেলাম এ পর্যন্ত, সবগুলোতেই রাস্তা কিন্তু এরকম আপনার ইটের বা পাথরের, কোথাও ইটের কোথাও পাথরের। যেমন এটা হচ্ছে পাথরের, আবার কোথাও ইটের। তো এগুলো যেহেতু অনেক আগের, সুতরাং এগুলো কিন্তু সমান না। আর সমান না হওয়ার কারণে আপনার এগুলোর উপর দিয়ে হাঁটাটা, মোটামুটি হাঁটার জন্য কমফোর্টেবল জুতা প্রয়োজন। প্রথমেই বলি, স্ট্রাসবুর্গ খুবই ওয়াকেবল একটা সিটি। আপনি যদি এই শহরটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে পায়ে হেঁটে পুরো শহরটাকে দেখতে হবে। আপনি ট্রামে করেও দেখতে পারবেন, কিন্তু তাতে করে আপনি পুরো শহরটাকে ভালোভাবে দেখতে পারবেন না। যদি আপনি স্ট্রাসবুর্গের হিস্ট্রিক্যাল পার্টটা, যেটা আপনার ঐতিহাসিক, সেটা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই পায়ে হেঁটে দেখতে হবে। স্ট্রাসবুর্গ শহরের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ জুড়ে আছে পিতিত ফ্রান্স। আর পিতিত ফ্রান্স এলাকা জুড়ে আছে অসংখ্য ছোট বড় ব্রিজ, এবং প্রত্যেকটা ব্রিজ খুবই ইন্টারেস্টিং। যেমন এই ব্রিজটা খুবই ইন্টারেস্টিং একটা ব্রিজ। এই ব্রিজটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছিলাম। ইউরোপের অনেক দেশে আপনি দেখবেন যে এমন এমন ব্রিজ আছে যেগুলো বোট আসলে কিংবা বড় বড় শিপ আসলে মাঝখান থেকে ভাগ হয়ে অনেকটা গেটের মতো ওপেন হয়ে যায়, যেন শিপটা বা ওই বোটটা ইজিলি পাস করতে পারে। কিন্তু পিতিত ফ্রান্সের এই পুরো ব্রিজটা এক পাশে সরে যায়, এবং পুরো ব্রিজটা সরে গিয়ে এই বোটগুলো যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয়। এবং যখন বোটটা চলে যায় তখন এই পুরো ব্রিজটা আবারও ঘুরে এসে এখানে জয়েন্ট হয়ে যায় এবং মানুষ চলাচল শুরু হয়।
প্রীতিত ফ্রান্স এলাকার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা আমার দেখা স্ট্রাসবুর্গ শহরের যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে অন্যতম। শুধু আমার না, এখানে ঘুরতে আসা প্রত্যেকটা মানুষের, যারা এই জায়গাটাকে চিনে কিংবা যারা এখানে প্রথম আসে, সবারই পছন্দের জায়গা হয়ে যায় এই জায়গাটা। তাই প্রীতিত ফ্রান্স এলাকায় আসলে আপনি খুঁজে বের করে এই জায়গাটাতে অবশ্যই আসবেন, ভালো লাগা নিশ্চিত। এখানে আসলে এখানকার যে পানির শব্দ, সেই শব্দে যে কারো মনই একদম রিল্যাক্স হয়ে যায়। সেই সাথে ঠিক তার অপোজিট সাইডে সেই পানির ফ্লোটাকে আটকে রেখে যে অসম্ভব সুন্দর পদ্ধতিতে এখানকার ট্যুরিস্ট বোটগুলো পার হয়, সেটা দেখলে সবাই অবাক হয়ে যায়। প্রীতিত ফ্রান্সের এই জায়গাটা অসাধারণ। এখানে এই দিক থেকে পানি আসতেছে, এইদিকে আরেকটা পানির ফ্লো, তারপরে এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এটা অনেকটা কাইন্ড অফ ব্রিজের মতো বা রাস্তার মতো। ওই পাশে আরেকটা আছে, এই পাশে হচ্ছে আপনার এই যে বোটগুলা, যেখানে বোটগুলা চলে ট্যুরিস্ট বোটগুলা। আর মজার ব্যাপার হচ্ছে এখানে পানির লেভেলগুলা কন্ট্রোল করা হয়। এখানে একটা আপনার গেটের মাধ্যমে পানির লেভেলগুলো কন্ট্রোল করে বোটটা চলে। কখনো বোটটা পানির উপরে নিচ, পানিকে উপর নিচ করে বোটটাকে চালানো হয়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে ট্যুরিস্ট বোটগুলো, এই বোটগুলো পার হওয়ার যে সিস্টেমটা, এটা খুব ইন্টারেস্টিং। সবাই দেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই জিনিসটা, কিছুক্ষণ পর পরে একটা বোট আসে আর সবাই এই জিনিসটা দেখে। এই যে বোটটা এখানে ঢুকলো তার সামনে কিন্তু একটা গেট দেখতে পাচ্ছেন। এই গেটটা ওই পাশে যে পানি, ওইটা কিন্তু ওটার লেভেলটা অনেক হাই এবং এই গেটের এই পাশের পানি অনেক নিচে। এই যে পিছনে যে গেটটা, এই গেটটা বন্ধ হয়ে যায়, তারপরে ওই পাশের পানিগুলোকে ভিতরে ঢুকানো হয়, ঢুকায় যেই লেভেলটাকে ইকুয়াল করা হয়। তার পরবর্তীতে সামনের যেই গেটটা খুলে দেওয়া হয়, তারপরে এই বোটটা পাস হয় এবং এই টোটাল প্রসেসটা আনুমানিক 10 মিনিটের মতো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি লিংক কমেন্টে দিয়ে দেব। ওইখানে আমি ভালোভাবে দেখাইছি অত্যন্ত কাছ থেকে এবং খুব ভালোভাবে এক্সপ্লেন করছি যে এই বোটগুলো আসলে কিভাবে যায়। কমেন্টের লিংকে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন এবং এই বোটগুলো যেভাবে পাস হয় এবং এর টোটাল যে সিস্টেমটা, এই টোটাল জিনিসটা দেখলে আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হবে এবং ভালো লাগবে। প্রীতিত ফ্রান্সকে বলা হয় স্ট্রাসবুর্গের সবচেয়ে সুন্দর জায়গা। স্পেশালি এই যে চিকন রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে এখান থেকে এর দুই পাশের হাফ টিম্বার্ড কালারফুল বাসাগুলো দেখতে অত্যন্ত চমৎকার লাগে। এটা হচ্ছে স্ট্রাসবুর্গ শহরের থেকে একটু বাইরে, অর্থাৎ মেন সিটি থেকে একটু বাইরে। আপনার স্টিল ট্রাম লাইনে করে এখানে আসা যায়, ট্রাম এতে করে আমরা এখানে এসে নামলাম। এখানে আরেকটা ট্রামওয়ে আছে, ট্রাম ডি। তো যেটা দেখলাম আসলে স্ট্রাসবুর্গ শহরে দুইটা ডিফারেন্ট ভাইব। একটা হচ্ছে যে আপনার মেইন আপনার প্রীতিত ফ্রান্স প্লাস আপনার যেই সেন্ট্রাল স্ট্রাসবুর্গ, ওইটা ঘিরে হচ্ছে আপনার তাদের যেই ইতিহাস, ঐতিহ্য, কালচার, এই সব কিছুর একটা ভাইব। তারপরে আপনার মেডিভেল সময়ের মধ্যযুগীয় যে যত সব স্থাপনা, যত সব শিল্পকর্ম, ওইগুলো। আর এর আশেপাশে হচ্ছে আপনার আধুনিক স্ট্রাসবুর্গ, অর্থাৎ নতুন স্ট্রাসবুর্গ, নতুন নতুন বাসা উঠতেছে। আই থিঙ্ক শহরটাকে আরেকটু এক্সটেন্ড করা হইতেছে। এখানে সব কিছুই অনেক সাজানো গোছানো, পরিকল্পিত এবং অনেক অনেক নতুন নতুন বিল্ডিং উঠতেছে। তবে খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর। স্ট্রাসবুর্গ শহরের পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ট্রাম সার্ভিসটা অত্যন্ত ভালো লাগছে, কারণ এই ট্রামে করে শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে যাওয়া যায়। পুরো শহরে 6টা ট্রাম লাইন আছে এবং এই ট্রামগুলোতে করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যাওয়া যায়। এর মধ্যে ট্রাম ডিতে করে জার্মানি পর্যন্ত যাওয়া যায়, কারণ ওই ট্রামটা জার্মানির কেল শহর পর্যন্ত যায়। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এবং এটাই হচ্ছে মেইন পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের। আর স্ট্রাসবুর্গ শহরকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের আপনার ক্যাপিটাল। এই শহরটাকে, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের রাজধানী। অনেকগুলো কারণে এটা বলা হয়।
ইউরোপীয় ইউনিয়নের যত আইন কানুন সব এই পার্লামেন্ট থেকে পাস হয়। এছাড়াও যত গুরুত্বপূর্ণ এবং বড় বড় সিদ্ধান্তগুলো এই পার্লামেন্ট থেকেই নেওয়া হয়। এই পার্লামেন্ট ভবনে বছরে 12টি পূর্ণাঙ্গ অধিবেশন বসে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের হিউম্যান রাইটসের যে সর্বোচ্চ আদালত সেটিও এই স্ট্রাসবুর্গ শহরেই। আপনি চাইলে এই পার্লামেন্ট ভবনের ভিতরে ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার রেসিডেন্ট পারমিট কিংবা পাসপোর্ট দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। স্ট্রাসবুর্গ শহরে ট্যুরিস্টদের অন্যতম প্রধান আকর্ষণ হলো স্ট্রাসবুর্গের 1000 শতাব্দীর এই ক্যাথেড্রাল। প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে এই ক্যাথেড্রালটি ভিজিট করার জন্য। স্ট্রাসবুর্গ শহরের অন্যতম প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, এটা হচ্ছে এই ক্যাথেড্রালটা আমার পেছনে। এই ক্যাথেড্রালটা এত বড় এবং এত সুন্দর যেটা ক্যামেরায় ধারণ করে বোঝানো বা দেখানো সম্ভব না। কাছ থেকে দাঁড়ালে যে মধ্যযুগের সময়ের আগে এটা বানানো হয়েছিল এবং মধ্যযুগের সময়ে যেটা মিডিভেল টাইম বলা হয়, ওই সময়ে এটা ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং এটা। এবং এটার যে কারুকাজ এত সুন্দর, এত নিখুঁত, আমার মনে হয় না বর্তমান সময়ে এই ধরনের কারুকাজ, এই ধরনের নিখুঁত কাজ করা সম্ভব। এই ক্যাথেড্রালের ভিতরে 16শো শতাব্দীর খুবই স্পেশাল একটা ঘড়ি আছে, যেই ঘড়িটি শুধু সময়ই বলে না, বরং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর দিক নির্দেশনা দেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই ঘড়িটা ভিজিট করতে আসে এবং প্রতিদিন দুপুরবেলা ওই ঘড়িটি প্রদর্শনী করা হয় এবং ওই ঘড়িটি সম্পর্কে বলা হয়। হিস্ট্রি থেকে জানা যায় যে এই ক্যাথেড্রালটা আপনার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1015 সালে। 1015 সালে চিন্তা করেন এই ক্যাথেড্রালটা নির্মাণ শুরু হয় এবং এটার পরিপূর্ণ ধাপে ধাপে এটার পরিপূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয় 1439 সালে। 1439 সালে এটার আপনার এই ক্যাথেড্রালটার নির্মাণ কাজ শেষ হয় এবং আপনার 1878 সাল পর্যন্ত এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন। ক্যাথেড্রালের আশেপাশের এরিয়াটাও অত্যন্ত সুন্দর, স্পেশালি এই যে কালো রঙের বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা অনেক অনেক ফেমাস, অনেক স্পেশাল এবং অনেক পুরনো। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং স্ট্রাসবুর্গ শহরের। স্ট্রাসবুর্গ শহরের যে ইতিহাস এটি প্রায় 2000 বছরের পুরনো। রোমান সাম্রাজ্যের সময় থেকে এই শহরের নাম শোনা যায়।
মধ্যযুগে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো শতাব্দীর পর শতাব্দী এই শহরটি কখনো ফ্রান্স আবার কখনো জার্মানির অধীনে ছিল। আর এই কারণে স্থাপত্য, খাবার, ভাষা, কালচার সব কিছুতেই ফ্রেঞ্চ এবং জার্মানের একটা স্পষ্ট প্রভাব দেখা যায়। আমরা স্ট্রাসবুর্গ এসে পৌঁছানোর পরে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে যখন আমাদের এয়ারবিএনবির অ্যাপার্টমেন্টে যাই, তখন দেখলাম যে ওটা ক্লিনিং চলতেছে, আরও ঘন্টাখানেক বা ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে তাদের। তো পরবর্তীতে আমরা এখানে লাগেজ রাখলাম, ওদের কাছে রিকোয়েস্ট করে লাগেজ রাখলাম। লাগেজ রাখার পরে যেহেতু স্ট্রাসবুর্গ শহরটা হচ্ছে জার্মান বর্ডারের একদম কাছাকাছি এবং এখানে একটা ট্রাম চলে বিটুইন জার্মানি এবং ফ্রান্স, ট্রাম নাম্বার হচ্ছে ডি। এটা আমার বাসা থেকে আপনার 4 নম্বর স্টপেজ যেটা, ওটা জার্মানি। তো চিন্তা করলাম যে এই 1 ঘন্টা সময়ও পাস হইলো, প্লাস একটু ঘুরে আসা হইলো। তো ফ্রান্স থেকে জার্মানিতে আসলাম কফি খাওয়ার জন্য। এই যে কফি নিয়ে বসছি। রাইট নাও আমি আসছি হচ্ছে আপনার জার্মানিতে। আর কফি খাওয়া শেষ হলে আবার প্যাক করে ফিরে যাবো হচ্ছে ফ্রান্সে। কফি খাওয়া শেষ করে আমরা এখন আবার চলে যাচ্ছি ফ্রান্সের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমরা আছি জার্মানিতে ট্রামওয়েতে। আর ফ্রান্স এবং জার্মানিকে যেটা ডিভাইড করছে সেটা হচ্ছে রাইন নদী। রাইন নদীর এক পাশ হচ্ছে জার্মানি আর এক পাশ হচ্ছে ফ্রান্স, মাঝখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজটাও অনেক ফেমাস, সবাই ওই ব্রিজটাতে আসে ছবি তোলার জন্য। সেই ব্রিজটা। এখন আমরা আছি ঠিক নদীর উপরে, বিটুইন জার্মানি এবং ফ্রান্সের। আরেকটা ট্রাম পাস করে গেল। এখন এই ব্রিজটা পার হলেই আমরা চলে যাব ফ্রান্সে, এবং এই দুইটা দেশের মধ্যে মাঝখানে এখানে কোনো বর্ডার নাই, কোনো চেকিং নাই, কোনো কিছুই নাই। এখানে ট্রামটা জাস্ট 8-10টা স্টেশনের মতো পাস করে আর সামনের স্টেশনে গিয়ে থামে, এবং এই পাশে হচ্ছে জার্মানি এবং সামনে হচ্ছে ফ্রান্স। অলরেডি আমরা ফ্রান্সের সীমান্তে চলে আসলাম। রাইট নাও আমরা আছি ফ্রান্সে। এই স্টেশনটা হচ্ছে ফ্রান্স সীমান্তের শেষ স্টেশন। এরপরে যে স্টেশনটা সেটি হচ্ছে জার্মানির স্টেশন। ফ্রান্স থেকে গিয়ে যদি কেউ ওই ব্রিজের উপরে ছবি তুলতে চান তাহলে এই স্টেশনে নেমে হেঁটে যেতে পারবেন। স্ট্রাসবুর্গ আসার পরে এসেই ভালো লেগে গেল। আসার পরে স্টেশন থেকে স্টেশনের সামনে আমরা এখানে আসলাম 12টার সময়। এখানে এসে নামলাম। নামার পরে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, হালাল রেস্টুরেন্ট। এখানে আপনার খাওয়া দাওয়া করলাম। আপনার খুবই টেস্টি বিহেভিয়ার এবং সার্ভিস অত্যন্ত ভালো। সো এইটা স্টেশনের ঠিক সামনে। এখানকার ট্রান্সপোর্টের জন্য আপনার যে টিকিট, এরকম টিকিট পাওয়া যায়, কিনতে হয়। আর এই টিকিটগুলো মূলত কয়েক রকমের। একটা হচ্ছে যে আপনি সিঙ্গেল পাস হচ্ছে 220, আর ফুল ডে হচ্ছে আপনার 440। সো আমার মতে আপনার ফুল ডে নেওয়াটাই ভালো। আমরা প্রতিবারই আপনার ফুল ডে নিছি। তো ফুল ডের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন টিকিটটা কিনবেন, যখন পাঞ্চ করবেন ফার্স্ট টাইম, ওইটা থেকে 24 আওয়ার, অর্থাৎ আপনি যেই সময়টাতে এই টিকিটটা প্রথম ইউজ করা শুরু করবেন কেনার পরে ফুল ডে পাস, 24 আওয়ার পাস। তো ওই 24 আওয়ার পাসটা আপনার ফার্স্ট যে টাচ, ওই টাচ থেকে শুরু হবে, পরবর্তী দিন ঠিক একই সময় পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। আপনি যে কোনো ট্রাম বাসে এটা দিয়ে চলতে পারবেন আনলিমিটেড। স্ট্রাসবুর্গ শহরটা অনেক ভালো লাগছে। শুধুমাত্র যে পিতিত ফ্রান্স, আপনার ক্যাথিড্রাল, তারপরে আপনার যে রিভার সাইড, ওল্ড টাউন, এগুলো ছাড়াও এর আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার, ন্যাচারাল। কারণ আমার কাছে সিটিটা দুইটা ভাইবসের মনে হয়েছে। একটা হচ্ছে আগেকার মেডিভেল টাইমের একটা ভাইবস, আর আরেকটা হচ্ছে যে এই যে এক্সটেন্ডেড যে সিটিটা, ওইখানে আপনার কিছু মডার্ন এবং ন্যাচারাল ভাইব। আসা বা যাওয়ার সময় স্ট্রাসবুর্গ স্টেশনে আপনি চাইলে আপনার এক্সট্রা লাগেজ, বড় লাগেজ থাকলে, হেভি লাগেজ থাকলে এটা রাখতে পারবেন। তবে এখানে রাখতে গেলে 750 করে রাখছি এক একটা লাগেজ আমরা, এক একটা লকার। বাট প্রবলেম হচ্ছে এখানে অনলি ক্যাশ, নট অনলি ক্যাশ, অনলি কয়েনে আপনাকে পে করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। ওয়েল, আমাদের আলসাস রিজনের যেই হলিডে ট্যুর সেটা শেষ হলো। আমরা এখন চলে যাব প্যারিসের উদ্দেশ্যে। আমি এখন আছি আপনার স্ট্রাসবুর্গ স্টেশনে। এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব প্যারিসে।
তবে আলসাস ট্যুরের যে এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। অনেক ভালো একটা হলিডে কাটছে সোফার। এখন সুন্দর মতো প্যারিস গিয়ে পৌঁছালে আলহামদুলিল্লাহ বাসায় গেলে। বাট এখানকার গত 8-9 দিন অত্যন্ত ভালো কাটছে, আল্লাহর কাছে হাজার শুকর। ওয়েদার ভালো ছিল, খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। প্লাস আমাদের যে প্ল্যান ছিল তার থেকে অনেক অনেক বেশি আমরা পাইছি, অনেক অনেক বেশি জিনিস দেখতে পারছি, অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আমাদের এক্সপেকটেশন আসলে এতটুকুও ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর দেখা হবে ইনশাল্লাহ।